নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানি টিজ বাংলা। মানি টিজ বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে আপনাদের সঙ্গে আমি অনেক কোম্পানির শেয়ার এবং কোম্পানির সেক্টর নিয়ে অনেক আমি আলোচনা করেছি। এখন আজকের যে বিষয়টাকে নিয়ে বা যে সেক্টরটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এনবিএফসি সেক্টরটা নিয়ে আলোচনা করার মেন কারণ হচ্ছে মার্কেট যখনই একটু আপ ট্রেন্ডে যায় বা মার্কেট যখন নতুন হাইয়ের দিকে যাওয়া আরম্ভ করে বা মার্কেটে যে সময় বুল রান সৃষ্টি হয় বা বুল রানের ওপর যখন মার্কেট থাকে, তো সবার আগে একটা যে সংস্থা চলে সেটা হচ্ছে ফাইন্যান্স সংস্থা। তো ফাইন্যান্সিং এর মধ্যে আমি আপনাদের সঙ্গে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক আগেই আলোচনা করে নিয়েছি, যার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো এবং এখানে আই বটনেও আপনারা পেয়ে যাবেন যে ব্যাংকিং সেক্টর কিভাবে আলোচনা করা হয়েছে এবং সেখানে কি কি দেখলে বুঝতে পারা যায় যে একটা ব্যাংকিং সেক্টর আমরা ভালো ব্যাংক আমরা কিভাবে খুঁজবো। ঠিক আজকে সেরকম এনবিএফসি সেক্টর নিয়েও আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর এইসব সেক্টরগুলো অনেকটাই মানে কি বলবো, এখানে অনেকটাই খটোমটো ব্যাপার থাকে, ঠিক আছে, যে অনেকটাই এদেরকে বোঝাটা অতটা সোজা ব্যাপার নয়। তবু আমি আপনাদেরকে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে একটা এনবিএফসি সেক্টর কি করে বুঝতে হয় বা এনবিএফসি সেক্টরের থেকে আমরা কিভাবে সাবধান থাকবো বা কোন ধরনের এনবিএফসি স্টকেতে আমরা ইনভেস্ট করব, সেই সব বিষয়গুলো আমরা একটু আজকে দেখে নেব বা আলোচনা করে নেব। যাক, আগে বাড়ার আগে সেই জন্যই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটা লাইক লাইক দিয়ে আমাকে একটুখানি আনন্দ দিয়ে দিন। ওকে, এবার দেখুন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এনবিএফসি। এনবিএফসির ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। ওকে, তো এখন এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো কী রকম বা কী ধরনের হয়, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন কোনো ভারী কিছু ইলেকট্রনিক জিনিস বাই করতে যাচ্ছেন, যেমন ধরুন এলজির শোরুমে গেলেন, স্যামসাংয়ের শোরুমে গেলেন, কিংবা কোনো মলেতে গিয়ে রিলায়েন্স ডিজিটালে ঢুকতে গেলেন, সেখানে গিয়ে দেখবেন যখন আপনি কোনো ফোন, টিভি, ফ্রিজ এইসব কেনার জন্য একটু মানে দেখছেন, তখন দেখবেন ওখানে কিছু সংস্থার লোক ওখানে থাকে। তারা যেমন বাজাজ ফাইন্যান্স, ক্যাপিটাল ফ্লোট, এরা দেখবেন ওখানকার লোক ওখানে কিন্তু উপস্থিত থাকে। ওখানে আপনাকে ওনারা বলেন ওনাকে এবং ওনারা এসে আপনাকে সাহায্য করেন যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। এখন আপনাকে এক্ষুনি ফুল টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না, সামথিং কিছু সুদে আমরা আপনাকে এই টাকাটা ফাইন্যান্স করে দেবো। তা এরা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম ফাইন্যান্স কোম্পানি। মোটামুটি আমাদের ইন্ডিয়ায় যেসব ফাইন্যান্স কোম্পানি আছে তাদের মধ্যে কিছু পপুলার কোম্পানি আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। ইন্ডিয়ান বোলস হাউজিং ফাইন্যান্স, আইআইএফএল, টাটা ক্যাপিটাল, আদিত্য বিড়লা, রেলিগ্যান, এলআইসির হাউসিং ফাইন্যান্স আছে, বাজাজ ফাইন্যান্স, এরা সবাই কিন্তু ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং এরা প্রত্যেকেই এনবিএফসি ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার এই এনবিএফসি ক্যাটাগরিটা এরা টাকা যে মানুষকে, অ্যাকচুয়ালি এদের কাজ হচ্ছে মানুষকে লোন দেওয়া। এবার এরা লোন দেওয়ার জন্য টাকা কোথায় পাবে, এরা কোথা থেকে টাকা পায় লোন দেওয়ার জন্য, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ধরুন এ বি সি, এরা তিনজন। এদের তিনজনের মধ্যে এ হচ্ছে ফান্ডিং সোর্স। বি কি করলো, বি এর কাছ থেকে কিছু টাকা, ধরুন 1 লাখ টাকা 8% হারে ইন্টারেস্ট নিল এবং সেই টাকাটা সে কি করলো, সি কে, অর্থাৎ এর দরকার, লোনটা দরকার, একে 12% হারে লোন দিয়ে দিল। এই বি হচ্ছে এখানে এনবিএফসি। ওকে, অর্থাৎ এখান থেকে ফান্ডিং এর কাছ থেকে, ফান্ডিং সোর্স থেকে টাকা নেয় এবং ফান্ডিং সোর্স থেকে টাকা নিয়ে সেখানে যার দরকার, অর্থাৎ যে ব্যক্তির দরকার লোনে, সেই ব্যক্তিকে লোন দিতে সাহায্য করে। আর মধ্যিখান থেকে যে টাকাটা, তার মধ্যিখানে যেমন 12% সুদে হারে একে টাকা দিল, বাদ বাকি 8% এর থেকে নিয়েছিল, মধ্যিখানে 4% টাকাটা এই কোম্পানি প্রফিট করে নেয়। ওকে, এই হচ্ছে এই কোম্পানির মেন কাজ। এবার দেখুন রেগুলার মানে ব্যাংকের আর এনবিএফসির মধ্যে তফাৎটা কি থাকে, ঠিক আছে, কারণ ব্যাংকটাকে মানে যে যারা দেখে বা ব্যাংকে দেখার জন্য ব্যাংকের ওপর আমরা অনেক বেশি ট্রাস্ট করতে পারি, তাই ব্যাংকে আমরা অনেকেই টাকা রাখি। এখানে ব্যাংক আমাদেরকে মাত্র সেভিংস অ্যাকাউন্টের ওপরে 3% হারে সুদ দেয়, ঠিক আছে। আর ব্যাংকের ওপর আমাদের
মানে ভরসা করার মেন কারণ এর রেগুলেটরি হচ্ছে আরবিআই, কারণ আরবিআই আমাদের টাকার গ্যারান্টেড হয়। কিন্তু এনবিএফসির ক্ষেত্রে কিন্তু কোনো আরবিআই এর গ্যারান্টেড থাকে না, তাই আরবিআইকে টাকা পেতেও খুব চাপ হয়। কারণ এই আরবিআইকে টাকা পেতে নয়, সরি, এনবিএফসিকে টাকা পেতেও খুব চাপ হয়, কারণ ব্যাংকের ওপরে আরবিআইয়ের হাত আছে, ব্যাংকে ভরসা করে আমরা ব্যাংকে টাকা রাখতে পারি, কিন্তু এনবিএফসি যখন কোনো সংস্থা হয় তখন তাতে টাকা রাখতে গিয়ে আমরা চারবার ভাবি, কারণ আরবিআই একে ফলো করে না বা আরবিআই এর উপরে হাত রাখে না, তাই এদের টাকা পেতে একটুখানি অসুবিধা হয়। তাই এরা টাকা কোত্থেকে বড়োইং করে, এরা মোটামুটি টাকা ধরুন মানে বড়োইং করার এদের জায়গা হচ্ছে বন্ড মার্কেট, অন্য ব্যাংক, এইসব জায়গা থেকে কিন্তু এরা টাকা বড়োইং করে। এবার দেখুন এনবিএফসি সংস্থার মধ্যেই এতগুলো সংস্থা, প্রতিটাই প্রায় এনবিএফসির মধ্যে পড়ে, যেমন হাউসিং ফাইন্যান্স, তারপর এগ্রিকালচার, ঠিক আছে, বিভিন্ন, এখানে এগুলো অনেকগুলো নাম দেওয়া আছে, এগুলো দেখে নেবেন, কোনো ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, এগুলো বহু হয় এরকম, যেসব কোম্পানি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি এরা এরকম হয়। এদের মধ্যে হয়তো অনেকেই শুনে থাকবেন হাউসিং ফাইন্যান্স কোম্পানি একটা ছিল ডিএইচএফএল এর নাম অনেকেই শুনেছেন, এবং ডিএইচএফএল এর মতো এরকম সংস্থা কিন্তু অলরেডি বহু মানুষের টাকা এখানে ডুবিয়ে দিয়েছে। তাই কোনো কোম্পানি যে খারাপ হতে চলেছে বা খারাপ হবে, তাকে শেয়ার যে সংকেতগুলো আমাদেরকে বুঝতে হবে বা দেখতে হবে, কোনো এনবিএফসি কোম্পানি খারাপ হচ্ছে বা এর কারণটা কি খারাপ হয়ে যাচ্ছে, সেটা যদি আমরা একটু আগে থেকে ধরতে পেরে যাই বা বুঝতে পেরে যাই, তাহলে আমরা কিন্তু ডিএইচএফএল এর মতো সংস্থা থেকে বেঁচে যাব, বা ডিএইচএফএল কোম্পানির মতো ফ্রড কোম্পানি থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারবো, তাই তো। এখন আদানির যখন এরকম কেসটা হয়ে গেছে, এখন দেখবেন অনেকে সবাই বলছে যে আদানির এই প্রবলেম ছিল, এই প্রবলেমের জন্য আজকে আদানির শেয়ার ডুবেছে বা হয়েছে, কেউ কিন্তু আগে থেকে এসে কেউ বলেনি যে আদানির শেয়ার থেকে মানে কি করা উচিত, বা আদানির মতো শেয়ার যাতে আপনার পোর্টফোলিওতে না থাকে তার জন্য আপনার কি করা উচিত, সেটা কিন্তু আগে থেকে কেউ আপনাকে সেভাবে সহযোগিতা করেনি। তাই আগে ভাগে আপনাকে বুঝতে হবে যে কীরকম এনবিএফসি কোম্পানি আমরা বাই করব এবং কীরকম এনবিএফসি কোম্পানি থেকে আমরা দূরে থাকবো, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। দেখুন সেইটাকে দেখার জন্য আমাদেরকে যে মেন বিষয়টা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে সোর্স অফ মানে ইনকাম ফ্রম এনবিএফসি, অর্থাৎ এনবিএফসি কোম্পানিগুলো কোথা থেকে টাকা অ্যাকচুয়ালি জোগাড় করে। আমি আগেই বলেছি যে এরা মোটামুটি এদের মেন সোর্স থাকে ব্যাংক, বন্ড মার্কেট, রিটেলার, মিউচুয়াল ফান্ড, এদের কাছ থেকে কিন্তু এরা টাকা বড়োইং করে। ওকে, এবার এখানটায় বিষয়টা দেখার বিষয় হচ্ছে, যদি আমরা দেখি যে এনবিএফসি যে কোম্পানিটাতে আমরা ইনভেস্ট করছি তার বেশিরভাগই সোর্স অফ ইনকাম বা মেন মানে সোর্স অফ ইনকাম না, মেন মানে বড়োইং কোথা থেকে করছে, সেটা যদি ব্যাংক থেকে বেশিরভাগ হয়, মানে 80-90% যদি ব্যাংকের সোর্স থেকে টাকা আসে, তাহলে কিন্তু একটু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ পুরো টাকাটাই যদি ব্যাংক থেকে নিয়ে থাকে এবং নিয়ে থেকে যদি লোন দেয়, তাহলে কিন্তু সেটা ভালো দিক নয়। বেশিরভাগই দেখতে হবে যেন সেই সংস্থা অন্তত বন্ড মার্কেট থেকে যেন একটু বেশি টাকা তোলে, তাহলে কিন্তু একটু ভালো দিক থাকে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখবো কি করে বা বুঝবো কি করে, তারও একটা জায়গা আছে, সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখুন এখানে আমি একটা ক্যানফিন হোম ফাইন্যান্সের, এটা একটা এনবিএফসি কোম্পানি, এই কোম্পানির একটা ইনভেস্টার প্রেজেন্টেশন খুলে নিয়েছি। এটা ওদের সংস্থা বা ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন, কিংবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। 2022 ডিসেম্বরের আমি এদের ইনভেস্টার প্রেজেন্টেশন তুলে নিয়েছি। এই ইনভেস্টার প্রেজেন্টেশন খুললে একটু তলার দিকে নেমে আসবেন, তলার দিকে নেমে এলে আপনারা এখানে একটা কলম পাবেন, সেটা হচ্ছে ফান্ডিং বুকস, দেখাচ্ছি আপনাদেরকে। এই ফান্ডিং বাস্কেট, এই ফান্ডিং বাস্কেটে গেলে আপনারা দেখতে পাবেন যে এরা কোথা থেকে এদের ফান্ডটাকে বড়োইং করছে। আগের যদি আমরা দেখি 2021 সালে এরা ব্যাংক থেকে প্রায় 53% হারে টাকা তুলেছিল বা টাকা নিচ্ছিল। ওকে, অর্থাৎ বেশিরভাগই টাকা ব্যাংকের ছিল 53%। এখন যদি আমরা 2022-এর লাস্ট ডিসেম্বর অবধি দেখি, তাহলে দেখবো এদের ব্যাংক থেকে কিন্তু পয়সা আসাটা অনেকটা কমিয়েছে, অন্যান্য জায়গা থেকে এরা পয়সা আরো বড়োইং করার চেষ্টা করছে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বড়োইং করছে, এটা একটা ভালো জিনিস। ওকে, আর একটা যেটা মেন বিষয় রাখতে হবে, দেখুন তলায় ছোট্ট করে লেখা আছে কস্ট অফ বড়োইং।
কস্ট অফ বরোইং কিন্তু এদের আগের বছরের তুলনায় এবছরে বেড়েছে। এটা একটুখানি নেগেটিভ বিষয়। এইরকম ছোট, ছোট জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন এনবিএফসি কোম্পানি ভালো করছে বা কোন এনবিএফসি কোম্পানি খারাপ করছে। তাই চোখ বুজে কোনো কোম্পানিতে সরাসরি ইনভেস্ট করে দেওয়া বা সেই কোম্পানির দিকে চলে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যান্ডিং, অর্থাৎ কোম্পানি ২ ধরনের ল্যান্ডিং হয়। সেটা কি? একটা হচ্ছে সিকিউর ল্যান্ডিং আর একটা হচ্ছে আনসিকিউর ল্যান্ডিং। যেমন সিকিউর ল্যান্ডিং কোনগুলো? সিকিউর ল্যান্ডিং হচ্ছে মানে অনেক সময় কোম্পানি লোন দেয়, তারা অনেক সময় দেখবেন যে কিছু না কিছু জমা নিয়ে জমির কাগজ, বাড়ির কাগজ, কোনো কিছু আপনার কাছে সোনা গয়না, আপনার গাড়ি, যাই হোক কিছু সেটাকে জমা নিয়ে সেটার উপরে লোন দেয়। একে বলা হয় সিকিউর ল্যান্ডিং। আনসিকিউর ল্যান্ডিং মানে পার্সোনাল লোন বা কোনো টিভি, ফ্রিজ, গাড়ি এইসব কেনার জন্য যেসব লোন দেওয়া হয় তাদেরকে বলা হয় আনসিকিউর লোন। এদের সিকিউর লোন আর আনসিকিউর লোন দুটোই কিন্তু রিস্কি ব্যাপার। যে ভাববেন না যে এটা আনসিকিউর বলে বেশি রিস্ক আর এটা সিকিউর বলে কম রিস্ক, ওটা কিন্তু নয়। দুটোই কিন্তু সিকিউর লোনের হিসাবেই ধরা হয়। দেখুন বাজাজ ফাইন্যান্স কোম্পানি আজকে বহুদিন ধরে কিন্তু সম্পূর্ণ আনসিকিউর ল্যান্ডিং করে আসছে। বহুদিন ধরে এদের সমস্ত লোনই কিন্তু আনসিকিউর, কিন্তু ওদের বুক দেখুন, ওরা সুন্দরভাবে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে তাদের কিন্তু এটাকে কোম্পানিটাকে চালিয়ে আসছে আজকে বহু বছর ধরে। তাই আনসিকিউরই হোক আর সিকিউরই হোক, আপনাদেরকে একটা জিনিস ফলো রাখতে বা একটা জিনিস মাথায় বুঝতে হবে যে তার অ্যাকচুয়ালি কোম্পানিটা কাজ কি করছে, অর্থাৎ কাজের প্রসেসটা কি আছে। যে কোম্পানির প্রসেস যত ভালো সেই কোম্পানিকে আপনি তত বেশি ট্রাস্ট করতে পারেন। আর একটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির ট্র্যাক রেকর্ড কি আছে, কোম্পানি এনপিএস করছে কিনা, কোম্পানির গ্রোথ প্রতি বছর কেমন আছে, কোম্পানির ব্র্যান্ড নেমটা কি আছে, এটাও একটা বড় ফ্যাক্টর করে। আর কোম্পানির মার্জিন, অর্থাৎ কি পরিমাণ মার্জিন কোম্পানি কামাচ্ছে, এইগুলো আপনাকে অতি অবশ্যই নজরে রাখতে হবে। একটা কথা এখানে বলে রাখি, ছোটখাটো এনবিএফসি কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করার আগে দুবার ভাববেন। সবসময় চেষ্টা করবেন যেন বড় এনবিএফসি কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন, যেমন বাজাজ ফাইন্যান্সের মতো কোম্পানি। আরেকটা যদি দেখেন যে কোনো কোম্পানি, কোনো এনবিএফসি কোম্পানি খুব তাড়াতাড়ি বাড়ছে, তাহলে কিন্তু একটুখানি আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। অতি অবশ্যই সেই কোম্পানির ডিটেলসে গিয়ে আপনাদেরকে দেখা উচিত কেন এই কোম্পানিটা এত তাড়াতাড়ি বাড়ছে এবং এর পেছনে বাড়ার এতটা কারণ কি। আমি নর্মালি এনবিএফসির মতো সংস্থা থেকে একটু দূরে থাকতে চেষ্টা করি বা দূরে থাকতে বলি। তবে একটা কথা বলতে পারি, যারা একটা মানে এনবিএফসি কোম্পানির সংস্থা বা এরকম কোনো শেয়ারে যখন ইনভেস্ট করতে যাবেন, অতি অবশ্যই এমন কোম্পানিতে ইনভেস্ট করবেন যে কোম্পানি বহু বছর ধরে এই মার্কেটে আছে, অর্থাৎ অনেক টানাপোড়েন দেখেছে, অনেক আপ ডাউন ডাউন ট্রেন দেখেছে এবং এখনো পর্যন্ত মার্কেটে টিকে আছে, এরকম এনবিএফসি কোম্পানিতেই ইনভেস্ট করবেন। আর ছোটখাটো এনবিএফসি কোম্পানিতে ইনভেস্ট করতে যাবেন না। এটা হচ্ছে আমার সবথেকে বড় মানে বিষয়। যাক, আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এনবিএফসি কোম্পানিগুলোর মধ্যে আপনারা কি দেখতে হবে এবং কি পদ্ধতিতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন বা দেখতে পারবেন এবং একটা এনবিএফসি কোম্পানি কিভাবে কাজ করে। যদি এই বিষয়টা বা এই কথাগুলো যদি আমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও নলেজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং এর আগেও করে এসেছি। আগে যদি আমার ভিডিওগুলো দেখেন তো দেখতে পাবেন। আর যদি আমার এই বিষয়টা ভালো লেগে থাকে, আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটা বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কারণ সবাইকে সাহায্য করলে আপনারও সাহায্য হবে। তাই আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি ভিডিওর আলোচনায়। ওকে?